আসসালামু আলাইকুম। এখন আমরা আংশিক ভগ্নাংশের ৫টা নিয়মের মধ্যে সর্বশেষ যে নিয়মটা রয়েছে অর্থাৎ নিয়ম নাম্বার ৫ শিখব। তো নিয়ম ৫ এর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে এখন আমরা সেটাই দেখব। তো নিয়ম ৫ এর প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশটি অপ্রকৃত হবে, বাট সেটাকে এই অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আমরা ১ থেকে ৪ নিয়মের মধ্যে দেখছিলাম যে প্রত্যেকটা নিয়মের মধ্যেই ভগ্নাংশটা প্রকৃত ছিল, বাট নিয়ম নাম্বার ৫টা হচ্ছে ভগ্নাংশটা অপ্রকৃত হবে। কিন্তু শর্ত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। তো সেই অপ্রকৃত ভগ্নাংশকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো প্রকৃত ভগ্নাংশে যদি আমরা রূপান্তর করে নেই তখনই এক্সট্রা কোনো একটা ধ্রুবক অ্যাড হয়ে যাবে। সেটা হতে পারে কোনো এক চলক কিংবা কোনো একটা সংখ্যা, কোনো একটা লেটার ইত্যাদি যে কোনো একটা কিছু এক্সট্রা হিসাবে যোগ হয়ে যাবে। আর যোগ হওয়ার ফলেই ভগ্নাংশটা তখন কি হয়ে যাবে? প্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। দেন পূর্বের নিয়ম অনুসারে সমাধান করতে হবে। তো এখন এইটা দ্বারা কি বোঝায়? আমরা পূর্বে কয়টা নিয়ম শিখেছি? 4টা নিয়ম শিখেছি। তো এইটাকে যখন আমরা প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো ওই 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম হয়ে যাবে। বুঝতে পেরেছো কি? 4টা নিয়মের যে কোনো একটা নিয়ম হয়ে যাবে, সেই নিয়মের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের সমাধান করতে হবে। তো আমি এক্সাম্পল স্বরূপ একটা রাশি লিখে তোমাদেরকে বুঝিয়ে দেই। ধরো যে এক্স কিউব ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 25। ওকে, তো তার আগে বলে নেই যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে বলতো। আমাদের যেহেতু প্রথম বৈশিষ্ট্যটাই হচ্ছে ভগ্নাংশটি অপ্রকৃত হবে, তাহলে আমাদের তো জানতে হবে যে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। তো যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকেই অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 3/2, 5/3 অথবা 7/2, এগুলো প্রত্যেকটা এক একটাকে অপ্রকৃত ভগ্নাংশ। তবে বলে রাখা ভালো, যে ভগ্নাংশের লব এবং হর সমান সেটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের প্রথমত কি করতে হবে বলতো? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কিভাবে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা সেটা একটু দেখো। তো এক্সাম্পল স্বরূপ আমরা ধরো 3/2টা নিয়ে নিব। তো 3/2 তার মানে কি? এই 3 কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো ভাগ করে ফেলো। 3 কে আমরা 2 দ্বারা ভাগ করব। তো 3 এর মধ্যে 2 কয়বার ভাগ যাবে বলো তো? অবশ্যই একবার। তো একবার ভাগ গেলে কত হয়? 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। 3 থেকে 2 কে বিয়োগ করলে কত হয়? 1। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? প্রথমত লিখতে হয় হচ্ছে ভাগফল। ভাগফলটা হচ্ছে 1, এরপরে হচ্ছে ভাগশেষ ডিভাইডেড কত? ভাজক। তো এইটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাই দেখো তো? যে 1 প্লাস 1/2 যদি যোগ করি তাহলে এখানে লসাগু কত হবে? অবশ্যই 2 হবে। তা 2 যদি লসাগু হয় 2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2ই হবে, প্লাস 2 2 কাটা গেলে উপরে কত আছে? 1। তাহলে 2 আর 1 যোগ করে কত হচ্ছে? 3। 3/2। দেখো তো আমরা সেই 3/2টাই পাচ্ছিলাম না? তো এই 3/2টাকে কিভাবে লেখা যাচ্ছিল? যে 1 প্লাস 1/2। তো এই যে 1/2 যে ভগ্নাংশটা পাইলাম, এই ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। কারণ কি? 1/2 লব ছোট হর বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশটা কিভাবে হয়েছে বলতো? যে এই যে সামনে দেখো একটা ধ্রুবক যোগ হয়ে গেছে, যে কোনো একটা ধ্রুবক যোগ হয়ে যাবে। যোগ হওয়ার ফলেই কি হবে? ভগ্নাংশটা প্রকৃত হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইবার আসো আমাদের মূল রাশিতে। ওকে, তো প্রথমত আমরা চেক করে নিব যে ভগ্নাংশটি প্রকৃত নাকি অপ্রকৃত। তো তার জন্য আমাদের চলকের পাওয়ারের দিকে খেয়াল করতে হবে। তো লবের পাওয়ার কত আছে দেখো তো? চলকের পাওয়ার কত? 3 ডিভাইডেড হরে চলকের পাওয়ার কত আছে? 2। তাহলে এই যে 2/3 ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর ছোট। তো এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তো আমাদের কাজ কি বলতো? এই অপ্রকৃত ভগ্নাংশকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো কিভাবে রূপান্তর করবা? তো আমরা কি শিখছিলাম আগে দেখো তো? যে লবকে হর দ্বারা ভাগ করতে হবে। ওখানে তো জাস্ট সংখ্যা ছিল, এখানে কি সংখ্যা আছে? না, এখানে চলক আছে। তাহলে এখানেও যদি তুমি ওই নিয়ম অনুসারে ভাগ করতে যাও তাহলে অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দেব। তো কিভাবে সমাধান করবা? তো প্রথমত হরে যে মানটা আছে এই মানটাকে লবে নিয়ে যাবা। হরে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 25। এটাকে আমরা কোথায় নিয়ে যাব বলো তো? লবে নিয়ে যাবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25। তো আসলেই লবে কি এক্স স্কোয়ার মাইনাস 25 ছিল? না, কত আছে? এক্স কিউব আছে। তাহলে আমাদের লবে কি আনতে হবে? এক্স কিউব আনতে হবে। তো এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে,
এক্স স্কোয়ার সাথে কত গুণ করলে এক্স কিউব হবে? অবশ্যই এক্স গুণ করতে হবে। তাহলে এখানে আমরা একটা এক্স গুণ করলাম। তো এবার আমরা দেখবো যে এক্স গুণ করার ফলে লবে কত হচ্ছে। লবে দেখো তো কত হচ্ছে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়? এক্স কিউব হয়। ওকে, এবার এক্স এর সাথে তো শুধুমাত্র এক্স স্কোয়ারটা গুণ নেই, এক্স এর সাথে আবার -25টাও গুণ আকারে আছে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স এর সাথে 25 যদি গুণ করি 25 এক্স হচ্ছে। ওকে, কিন্তু দেখো আমাদের লবে আসলে ছিল কত? জাস্ট এক্স কিউব ছিল, এই যে জাস্ট এক্স কিউবটা ছিল। তাহলে এখানে বেশি হচ্ছে কত? -25 বেশি হচ্ছে। তাহলে এই -25 যেহেতু বেশি হচ্ছে, তাহলে এটাকে কাটতে হবে। তো কাটার জন্য সেম রাশি নিতে হবে, বাট মাইনাস থাকার ফলে প্লাস এটা নিতে হবে। তো আমরা যদি এখন প্লাসে 25টা নিই, তাহলে এটা কি মনে মনে কাটা চলে যাচ্ছে, কাটা চলে যায়, কথা হয়ে যাবে এক্স কিউব, এই লবটা মিলে যাবে। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এই যে এটা কাটার জন্য এক্সট্রা কত যোগ করতে হবে? +25x। ওকে, তাহলে এখানে আমরা +25x যোগ করে দিলাম। তো এখন যোগ করে দেওয়ার ফলে তাহলে এটা এবং এটা কাটা যাচ্ছে, দেন কত অবশিষ্ট থেকে গেল? জাস্ট এক্স কিউব। এবার দেখো লবটা মিলে যাবে। এটাকে তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা জাস্ট এক্স কিউব চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি বলতো? যে হরে যে মানটা ছিল এই মানটাকে লবে নিয়েছি, দেন এটাকে মিলানোর জন্য আমরা গুণ করে দিয়েছি, যেটা বেশি হয়েছে প্লাস করে কেটে দিয়েছি। ঠিক আছে, তো এইবার দেখো লবে আমাদের কয়টা পদ হয়ে যাচ্ছে বলতো? অবশ্যই দুইটা পদ হয়ে যাচ্ছে। এটা একটা পদ প্লাস এর পরে এটা একটা পদ। তো এটাকে কিভাবে সমাধান করবা? আমরা ছোটবেলাতে দেখো তো এরকম রাশি দেখছি না, যে a প্লাস বি ডিভাইডেড টু। এটাকে ভেঙে কিভাবে লেখা যায়? a ডিভাইডেড টু প্লাস বি ডিভাইডেড টু লেখা যায় না? অবশ্যই লেখা যায়। তাহলে এখানেও দেখো আমাদের দুইটা, উপরে দুইটা পদ হয়ে গেছে আর নিচে কয়টা পদ? একটা। আমরা চাইলে এবার আলাদা আলাদা করে লিখবো, যে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 25 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস এই 25 এর সাথে আরেকবার ভাগ করে দেবো এই হরটাকে। এখানে যেরকম হরটা দুইবার ভাগ হয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 25। এখানে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার মাইনাস 25 কাটা যায় না? অবশ্যই। তাহলে কাটা যাওয়ার পরে কি অবশিষ্ট আছে? আমি এই পাশে লিখি যে এক্স প্লাস 25x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 25। এইবার এই রাশির দিকে খেয়াল করো। এখন বলো এই ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত? লবের দিকে খেয়াল করো, চলকের পাওয়ার কত? 1। হরের দিকে খেয়াল করো, চলকের পাওয়ার কত? 2। 1 ডিভাইডেড 2। সো ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কিভাবে হলো? এই যে আগে একটা এক্সট্রা ধ্রুবক বা চলক যোগ হয়ে, এটা যোগ হয়ে কি হয়ে গেল? ভগ্নাংশটা প্রকৃত। তো এখন আমাদের পূর্বের নিয়ম অনুসারে কি করতে হবে? সমাধান করতে হবে। তো এটাকে কিভাবে সমাধান করা যাবে বলো? আমরা যদি এখানে সূত্র করি একটা, আর আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, এই যে এক্সট্রা যে মানটা যোগ হচ্ছে এই মানটা কিন্তু বারবার লেখার দরকার নাই। এটা একদম আমরা উত্তরে যা লিখে দিব, একদম জাস্ট উত্তরে লিখে দেবো, তাহলে এই লাইনটা লেখার দরকার নাই। শুধু আমরা মনে রাখবো যে কত এক্সট্রা হিসাবে যোগ হয়েছে, এক্স যোগ হয়েছে। তো এটাকে দেখো যদি আমরা এবার ক্যালকুলেশন করি কিভাবে, যে 25x ডিভাইডেড 5 এর উপর স্কয়ার করলে কি হয়? 25 হয়। তার মানে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার লেখা যায়। এখানে 25 ছিল, আমরা কি করে দিলাম 5 এর উপর স্কয়ার করলাম। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হয়ে গেল। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি। দেখো তো এক নম্বর নিয়ম হয়ে গেছে না? এক নম্বর নিয়ম হলে কি হবে? a ডিভাইডেড হবে একবার x প্লাস 5, দেন প্লাস এর b ডিভাইডেড কি হবে? x মাইনাস 5। আর ওই নিয়মে তো সমাধান করতে পারবা, কারণ তোমাদেরকে নিয়ম একই আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে আশা করি এখন তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা এবার বইয়ের একটা রাশি নিয়ে এই টাইপের ম্যাথ সমাধান করব। তো এখন আমরা নিয়ম 5 এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো সেই প্রশ্নটি হচ্ছে যে x⁴ ডিভাইডেড x⁴ -1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো নিয়ম 5 এর বৈশিষ্ট্যটা কি ছিল বলতো? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ভগ্নাংশটি অপ্রকৃত হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব বড় হর ছোট, অথবা যে ভগ্নাংশের লব এবং হর সমান, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো অপ্রকৃত ভগ্নাংশ দেখবো আমরা এই রাশিতে হয়েছে কিনা। এই ভগ্নাংশের লবে যে চলকটা আছে এই চলকের পাওয়ার কত? 4 ডিভাইডেড হরে যে চলকটা আছে এই চলকের পাওয়ার কত? 4। এই যে 4 ডিভাইডেড 4, লব এবং হরে পাওয়ার সমান, সুতরাং এই ভগ্নাংশটাও কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো আমাদের শর্তটা কি ছিল? যে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো কিভাবে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হয় তোমাদের পূর্বের ক্লাসে শিখাইছি না? অবশ্যই। তো তার জন্য প্রথমত রাশিটাকে একবার আমি উঠে নেই, যে x⁴ ডিভাইডেড x⁴ -1।
তো এটাকে কি করতে হবে বলতো, হরে যে মানটা আছে এই মানটাকে লবে নিয়ে যেতে হবে। তো হরে কত আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই মানটাকে আমরা লবে নিয়ে যাব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। কিন্তু বিষয় হচ্ছে আমাদের লবে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ছিল না, কত আছে, শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখানে বেশি হচ্ছে কত, মাইনাস 1টা বেশি হচ্ছে। তো এই মাইনাস 1টাকে কি করে দিতে হবে, প্লাস 1 দ্বারা কাটা দিতে হবে। তাহলে দেখো তো আমাদের লব থেকে কি পাইলাম, লব থেকে পেয়েছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা গেলে কি থাকবে, এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমাদের লবটা মিলে যাচ্ছে। তো উপরে আমরা কয়টা পদ পাচ্ছি, দুইটা, এই ব্র্যাকেটের মধ্যে একটা এবং প্লাস 1টা একটা, ডিভাইডেড একটা হর আছে। তো উপরে যদি দুইটা পদ থাকে, যেমন a প্লাস বি ডিভাইডেড 2, তাহলে কি এটাকে আমরা a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 2 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তো এখানেও আমরা সেম ভাবে ক্যালকুলেশন করব। যেমন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই হরটাকে আমরা দুইটা পদের নিচে ভাগ করে দিলাম। সেম যেভাবে এখানে আমরা a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 2 লিখতে পারি। তো এখানে দেখো লব এবং হর যেহেতু মিলে যাচ্ছে, সো কাটা যাবে, কাটা গেলে কি হয়, 1 হবে প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এই যে দেখো যে ভগ্নাংশটা পাইলাম, এই ভগ্নাংশটা কি প্রকৃত নাকি অপ্রকৃত? লবে কোনো চলকই নেই, কোনো চলক না থাকলেও সেখানে মনে মনে কত ধরে নিতে হবে, 1 ধরতে হবে। তাহলে আমরা ধরে নিলাম লব থেকে 1 আছে, হরে চলক আছে, চলকের পাওয়ার কত, 4। তার মানে হর থেকে কত পাচ্ছি আমরা, 4। 1 ডিভাইডেড 4, ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের বৈশিষ্ট্যের মধ্যেও ছিল যে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। হয়ে গেল প্রকৃত ভগ্নাংশে রূপান্তর। তো প্রকৃত ভগ্নাংশ যখনই হবে তখনই এক্সট্রা কোন একটা ধ্রুবক, কোন একটা সংখ্যা, কোন একটা চলক যোগ হবে। তো এখানে কত যোগ হয়েছে দেখো তো, এই যে প্লাসের 1 যোগ হয়েছে, প্লাসের 1 যোগ হয়ে ভগ্নাংশটা কি হয়ে গেছে, প্রকৃত হয়েছে। তো এই যে প্রকৃত ভগ্নাংশটা পাইলাম, এইবার আমরা এই প্রকৃত ভগ্নাংশটাকে সমাধান করতে হবে। তো এইটাকে সমাধান করার জন্য নিয়ম 4টার 1 থেকে 4-এর মধ্যে যে কোনো নিয়ম হয়ে যেতে পারে। এখন আমরা দেখব যে কোন নিয়মের হয়। তাহলে এখন আমাদের কাজ কোনটা নিয়ে বলতো, জাস্ট এই ভগ্নাংশটা নিয়ে। এই 1টাকে বারবার লেখার দরকার নাই। যখন আমরা উত্তর লিখবো একদম উত্তরে যে জাস্ট 1টাকে আগে আমরা বসায় দেব। তাহলে এখন আমাদের কাজ কি বলতো, যে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ক্যালকুলেশন করা। ওকে, তো আমরা সর্বশেষ যে প্রকৃত ভগ্নাংশটি পেয়েছিলাম, এখন আমরা সেই প্রকৃত ভগ্নাংশটি লিখব। তো এখন কোন ভগ্নাংশটি পেয়েছিলাম বলতো, যে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাই না? তো 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 কে ভেঙে আমরা আরো একটু ক্যালকুলেশন করে নিতে পারি। কিভাবে দেখো তো, যে 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 কে ভেঙে কি আমরা লিখতে পারি, এক্স স্কয়ার তারপর স্কয়ার লিখতে পারি না? অবশ্যই, কারণ এই 2 আর 2 গুণ হয়ে কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। তো তারপরে কি আছে 1, আমরা যদি 1 এর উপরে স্কয়ারও করি 1 এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো কিসের সূত্র হয়ে যাচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা হর থেকে সূত্র করে দিব যে 1 ডিভাইডেড a প্লাস b ইনটু a মাইনাস b। a মানে কত বলতো, x স্কয়ার। তাহলে a প্লাস b মানে হচ্ছে 1 ইনটু a মাইনাস b। আশা করি এটুকু বুঝতে পেরেছো। দেন এখানে আবার সূত্র হয়ে যাচ্ছে কিভাবে, এই যে দেখো এখানে 1 আছে, 1 এর পর যদি আমরা মনে মনে স্কয়ার করি তাও কত হবে, 1ই হবে। এটা আবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা আবার সূত্র করব, তাহলে 1 ডিভাইডেড এক্স স্কয়ার প্লাস 1 ইনটু, এখানে a মানে কত, জাস্ট x, কারণ দেখো a স্কয়ার, তাহলে a মানে শুধুমাত্র x হচ্ছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, যার সূত্রটা আমরা কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই যে আমরা সর্বশেষ একটা রাশি পাইলাম। এটাকে চাইলে তোমরা সাজিয়ে লিখতে পারো, যে 1 ডিভাইডেড যেগুলা পদে চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি হয়নি বা পুনরাবৃত্তি হয়নি, সেগুলোকে চাইলে সাজিয়ে শুরুতে লিখতে পারো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, x প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু তারপরে কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস 1। এই যে দেখো আমরা সর্বশেষ যে রাশিটাকে পাইলাম, এটাকে আমরা এবার সমাধান করব। তো তার জন্য আমাদের ধ্রুবক ধরে নিতে হবে, ভুলে গেলে চলবে না। তো এটা কত নম্বর নিয়ম হচ্ছে বলতো, নিয়ম নাম্বার 3। কারণ নিয়ম 3 এর মধ্যে কি ছিল বলতো, যে ভগ্নাংশটা প্রকৃত হবে। তো ভগ্নাংশটা প্রকৃত কিনা দেখো তো, উপরে কত আছে, উপরে আছে 1, আর হরে x এবং x গুণ করলে এক্স স্কয়ার সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 4। তো এক্স টু দি পাওয়ার 4 মানে পাওয়ার কত আছে, 4, 1 ডিভাইডেড 4 মানে ভগ্নাংশটা প্রকৃত। আর দ্বিতীয় শর্ত কি ছিল, হরের চলকের ঘাত 2, 3, 4 ইত্যাদি হবে। তো দেখো তো যে কোনো একটা পদের মধ্যে চলকের ঘাত 2 আছে না,
অবশ্যই। এবং আরেকটা শর্ত ছিল যে কোনো পদে পুনরাবৃত্তি হবে না। এখানে কি কোথাও পুনরাবৃত্তি হয়েছে? হয়নি। তার মানে এটা নিয়ম নাম্বার 3। দেখো আমি শর্তে কি লিখে দিয়েছিলাম, যে যখন এটা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে দেন এক্সট্রা একটা কি হবে, ধ্রুবক অ্যাড হবে। তো এখানে কত অ্যাড হয়েছিল? 1। তারপরে পূর্বের যে কোনো নিয়ম অনুসারে সমাধান করতে হবে। তো পূর্বের কত নম্বর নিয়ম হয়ে গেছে? 3 নম্বর নিয়ম হয়েছে। তো এখন এটাকে আমাদের 3 নম্বর নিয়মের বৈশিষ্ট্য অনুসারে সমাধান করতে হবে। ঠিক আছে, তো এবার আমাদের এখানে ধ্রুবকগুলো ধরে নিতে হবে। তো এই x+1 এর জন্য আমরা ধ্রুবক কত ধরবো? a ধরবো। কারণ কি, এখানে চলকের পাওয়ার হচ্ছে 1 এবং পুনরাবৃত্ত হয়নি, তাহলে শুধুমাত্র a দ্বারা ভাগ করে দিব, যে ডিভাইডেড x+1 প্লাস এটার জন্য কি হবে? b ডিভাইডেড x-1 প্লাস এখানে দেখো চলকের পাওয়ার কত? 2। তার মানে এখানে ধ্রুবক কয়টা হবে? 2টা হবে। তো b পর্যন্ত যেহেতু শেষ, তাহলে আমরা লিখবো যে cx প্লাস d ডিভাইডেড হর কত? x² + 1। এইটাকে আমরা 1 নং সমীকরণ ধরে ফেলবো। তাহলে এবার এখান থেকে আমাদের a b c d এর মানটা বের করতে হবে। তো তার আগে আমাদের কি কাজ থাকে বলতো? মনে আছে? অবশ্যই মনে থাকার কথা, কারণ আমরা লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আংশিক ভগ্নাংশে আর কিন্তু এতটা তোমাদের সমস্যা থাকার কথা না, একদম এক্সপার্ট হয়ে যাওয়ার কথা। তো আমাদের এই যে হরে যে মান আছে, এই মান দ্বারা উভয় পক্ষকে মানে 1 নং সমীকরণকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এই ভগ্নাংশের হর যেটা আছে, এই হর দ্বারা উভয় পক্ষকে গুণ করতে হবে। তো এবার আমরা গুণ করব। ওকে, তো তার জন্য বাংলায় একটা লাইন লিখে নিবা, যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে পাই। ওকে, তো 1 নং সমীকরণের মধ্যে যতগুলো পদ আছে সবগুলো পদের সাথে আমরা এত দ্বারা কি করব? গুণ করব। তো 1 নং সমীকরণে কয়টা পদ আছে বলতো? 4টা। এটা একটা পদ, এটা একটা পদ, এইটা এবং এইটা। প্রত্যেকটা পদের সাথে এই হর যেটা ছিল, এই হরের মান অর্থাৎ এই মান দ্বারা উভয়কে গুণ করে দিব। তো প্রথম পদটা কি ছিল? যে 1 ডিভাইডেড x+1 ইন্টু x-1 ইন্টু x² + 1। এটার সাথেও গুণ করে দিতে হবে। গুণ করবো কত? যে x+1 ইন্টু x-1 ইন্টু x² + 1। প্রথম পদের সাথে গুণ করা শেষ। এরপরে চলে আসবো ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট a ডিভাইডেড কত আছে? x+1। এর সাথে গুণ করতে হবে কত? এই যে তিনটা উৎপাদক, x+1 x-1 ইন্টু x² + 1। আমাদের দুইটা পদে গুণ করা শেষ, এখনো দুইটা পদ অবশিষ্ট আছে। তাহলে প্লাসের b ডিভাইডেড x-1 এর সাথে গুণ করতে হবে। কত গুণ করব? x+1 ইন্টু x-1 ইন্টু x² + 1। এবং সর্বশেষ আরেকটা পদ আছে, যে cx প্লাস d ডিভাইডেড x² + 1। এর সাথেও গুণ করতে হবে x+1 ইন্টু x-1 ইন্টু x² + 1। তো এই লাইনে আমরা কি করেছি বলতো? যতগুলো পদ ছিল সবগুলো পদের সাথে আমরা এত দ্বারা কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি। তো এবার গুণ করার ফলে যে যে উৎপাদক বা যে যে পদগুলো মিলে যাবে সেগুলো কাটা দিতে হবে। তাহলে এখানে দেখো x+1 আছে, x+1 কাটা, x-1 x-1 x² + 1 এবং x²+ 1 কাটা। এখানে কি আছে? x+1 x+1 কাটা। এরপরেরটাতে আছে x-1 x-1 দেন x² + 1 এবং x²+ 1 কাটা। তো কাটা যাওয়ার ফলে যে যে মানগুলো এবার অবশিষ্ট আছে সেগুলোকে লিখে ফেলবো। তাহলে এখান থেকে জাস্ট কত? 1। এরপরে একদম ইকুইভ্যালেন্ট a ইন্টু কত আছে দেখো, যে x-1 ইন্টু x² + 1। এরপরে প্লাস b ইন্টু x+1 ইন্টু x² + 1 প্লাস তারপরে কত আছে? cx প্লাস d ইন্টু x+1 ইন্টু x-1। এটাকে ধরবো আমরা 2 নং সমীকরণ। তো এইবার এই 2 নং সমীকরণে x এর যে কোনো মান বসিয়ে a b c d যে কোনো ধ্রুবকের মান বের করতে হবে। তো প্রথমত আমরা চাইবো এর মানটাকে বের করতে। তো এর মান বের করতে চাইলে b c d কে কি করতে হবে? 0 করতে হবে। তো একটু খেয়াল করো তো, যে x এর কত মান বসানো যায় যেন b এবং c d 0 হয়ে যায়। তো তার জন্য আমরা মিল পদগুলো খুঁজবো। এখানে দেখো আছে x+1, এটার মধ্যেও কি আছে? x+1। তো আমরা যদি -1 নেই, -1 নিলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে এবং এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কার মান বের হবে? এর মান বের হবে। তাহলে এখানে আমরা লিখবো
যে 2 নং সমীকরণে এক্স ইকুয়াল টু কত বসাবো, -1। কেন -1 বসাবো? কারণ এখানে আছে হচ্ছে প্লাসের 1, তো +1 হলে অবশ্যই -1 নিলে 0 হবে। ঠিক আছে, তাহলে এই 2 নং সমীকরণে যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে সেখানে সেখানে -1 বসিয়ে দিব। তো প্রথমত যেহেতু এখানে এক্সই নাই, তার মানে যা আছে তাই বসাতে হবে। আর যখনই মান বসাবো ইকুইভ্যালেন্ট উঠে ইকুয়াল চলে আসবে। এরপরে এ ইন্টু এক্স এর মান কত বসাচ্ছি, -1, সাথে আছে আবার কত, -1। এরপরে এক্স এর মান -1, এরপরে স্কোয়ার +1 প্লাস বাকিগুলোকে লেখার দরকার আছে? নাই, কারণ এটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, কারণ কি এখানে এক্স এর মান -1 বসাচ্ছি, -1 + 1 এ 0, 0 সাথে এখানে 3টা পদ গুণ করলে কি হয়ে যাবে, 0ই হয়ে যাবে। আর 0 + 0 মানেও কি 0ই, লেখার দরকার নাই, এটুকু স্কিপ করে দিবা। ঠিক আছে, তো পরের লাইনটা ক্যালকুলেশন করো যে 1 ইকুয়াল টু a ইন্টু -1 কত হয়, -2। -1 এর পর স্কোয়ার করলে +1ই হয়, সাথে প্লাসের 1। তারপরে কি হচ্ছে যে 1 ইকুয়াল টু, এখানে একটা লাইন শর্ট করতে পারো, 1 যোগ করে কত হয়, 2 হয়। তাহলে প্লাস মাইনাস আগে হচ্ছে মাইনাস, 2 দুগুণে কত, 4। 4-এর সাথে এ গুণ করলে 4এই হবে। কিসের 4-এ, -এর 4-এ। তাহলে এখানে আমরা লিখবো -এর 4-এ। বুঝছো কিনা? প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4-এর সাথে এ গুণ করলে 4-এ। ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে রেখে দিব, যেহেতু এর মানটাকে বের করতে হবে। তো এর সাথে এই 4টা, -4টা গুণ আকারে আছে, গুণ থাকলে পাশ কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। 1 ডিভাইডেড -এর 4। সুতরাং আমরা এর মান পেয়ে গেলাম, এর মান হচ্ছে 1 ডিভাইডেড -এর 4। ওকে, তো আমাদের কয়টা ধ্রুবকের মান বের হয়েছে বলো তো, একটা। এখনো বাকি আছে কে, বি, সি, ডি। তো আমি এর মানটাকে একটু ছোট করে উপরে লিখে রাখি, যে এ ইকুয়াল টু 1 ডিভাইডেড -এর 4। ওকে, তো এবার আমরা বি এর মান বের করার চেষ্টা করব। তো বি এর মান বের করতে চাইলে এ, সি এবং ডি কে কি করতে হবে, 0 করতে হবে। তাহলে দেখো এই দুইটার মধ্যে কোনো পদে মিল আছে কিনা। তো এখানে দেখো কি আছে, x-1, এটার মধ্যেও কি আছে, x-1। তো যেহেতু -1 আছে, আমি যদি প্লাসের 1 নেই, তাহলে এই পদগুলো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই 2 নং সমীকরণে এবার আমরা x এর মান কত বসাবো, প্লাসের 1। তাহলে যেখানে যেখানে এক্স আছে তার পরিবর্তে আমরা প্লাসের 1 বসিয়ে দিব। তো প্রথমত যেহেতু এক্সই নাই, তার মানে যে সংখ্যা আছে সেটাকেই বসাতে হবে। এরপর ইকুয়াল টু, এটা আবার কি হয়ে যাচ্ছে বলতো, 0, কারণ এক্স এর মান 1, 1 থেকে 1 বিয়োগ করে 0, 0-র সাথে যাকেই গুণ করি 0, এটা লেখার দরকার নেই। তো এটা তো মান বের হবে, তো আমরা লিখবো যে বি ইন্টু এক্স এর মান 1, 1 + 1 ইন্টু এক্স এর মান 1, এর উপরে স্কোয়ার প্লাসের কত, 1 প্লাস। আমরা যদি দেখো এখানে এক্স এর মানটা 1 বসাই, 1 থেকে 1 বিয়োগ করে 0, 0-র সাথে যাকে গুণ করে 0, সুতরাং ওটুকু লেখার দরকার নেই। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 ইকুয়াল টু বি ইন্টু 1 যোগ করে কত হয়, 2। 1 এর পর স্কোয়ার করে 1, 1 এর সাথে 1 যোগ করে কত হবে, 2 হবে। তারপর 1 ইকুয়াল টু 2 দুগুণে কত, 4, 4-এর সাথে বি গুণ করলে 4b। এবার বিটাকে রাখো, বি কে যদি রাখি 4 গুণ আছে, এপাশ কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। সুতরাং আমরা বি এরও মান পেয়ে গেলাম, বি এর মান হচ্ছে 1 ডিভাইডেড 4। এটাও আমি একটু ছোট্ট করে লিখে রাখি, যে বি এর মান হচ্ছে 1 ডিভাইডেড 4। তো এখন বাকি আছে কে বলতো, সি এবং ডি। তো এবার আমরা সি এবং ডি এর মানটা বের করার চেষ্টা করব। তো এই 2 নং সমীকরণে এক্স এর যে কোনো মান বসিয়ে সি এবং ডি এর মানকে বের করা সম্ভব, একটু খেয়াল করো। তো প্রথমত আমরা সি এর মানটাকে বের করার চেষ্টা করব। তো সি এর মান যদি বের করতে চাই, তাহলে এ, বি এবং ডি কে কি করতে হবে, 0 করতে হবে। তো দেখো তো ডি কে কি কোনো মতে 0 করা সম্ভব না, কারণ ডি এর সাথে কোনো চলকই নাই, তুমি তো মানই বসাতে পারবা না। সুতরাং ডি কে 0 করা যাবে না। আর ডি কে যদি 0 না করা যায়, তাহলে সি এর মানও বের করা সম্ভব নয়। ওকে, তো সি এর মানটা বের করা গেল না। এবার আমরা ডি এর মান বের করার চেষ্টা করব। তো ডি এর মান বের করতে চাইলে এ, বি এবং সি কে 0 করতে হবে। তো সি কে যদি 0 করতে চাই, একমাত্র এক্স এর মান 0 নিলে তাহলেই সি এর মান 0 হবে। কারণ এক্স এর মান যদি আমরা 0 বসাই, 0-র সাথে সি কে গুণ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এক্স এর মান 0 বসিয়ে সি এর মান কি হবে, 0 হবে। বাট এই 0 বসে আবার দেখবো আমরা এ এবং বি কে 0 করা যায় কিনা। দেখো তো 0 বসাইলে এখানে বিয়োগ করে একটা মাইনাস হবে, এখানে একটা মান বের হবে, টোটাল একটা সংখ্যা পাবো, এখানে একটা সংখ্যা পাবো, কোথাও 0 হচ্ছে না। তো ডি এর মান বের করতে চাইলে শুধু সি কে 0 করলে তো হবে না, পাশাপাশি এ এবং বি কেও 0 করতে হবে। তো যেহেতু 0 বসিয়ে এ এবং বি কেও 0 করা যাচ্ছে না, সুতরাং ডি এর মানও বের করা যাবে না। তাহলে কোন উপায় কি, ওই যে সহগ সমীকৃত করতে হবে।
তো কিভাবে সহগ সমীকৃত করতে হবে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপরে আমি আরেকবার শিখাই দিব। তো এখানে যেহেতু দুইটা অজানা মান রয়ে গেছে, যেমন সি আর একটা কত ডি, তাহলে এখানে আমরা দেখবো যে সর্বোচ্চ পাওয়ার কত হয়। এখানে সর্বোচ্চ পাওয়ার কত, দেখো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, তাহলে এক্স কিউব দ্বারা আমরা সি এর মান বের করব। দেন এক্স কিউবের পরে কি হয়, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দ্বারা কার মান বের করব, ডি এর মান। তাহলে এই সমীকরণকে এবার আমরা গুণ করব, গুণ করার পরে এক্স কিউব এবং এক্স স্কোয়ারটাকে রাখবো, কারণ আমাদের সি এবং ডি এর মান বের করতে হবে। এছাড়া আর কোনো পদ লিখবো না, শর্টকাট। ওকে, তো তোমাদের বি এর মানটা বের করা হয়ে গেলে উপরে একটা লাইন বাংলা লিখবা যে 2 নং সমীকরণ হতে পাই। 2 নং সমীকরণ হতে আমরা এই সমীকরণটা পেতাম। তো এবারে এই সমীকরণটাকে ক্যালকুলেশন করব। তাহলে 1 ইকুইভ্যালেন্ট এ ইন্টু, গুণ করে দাও, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব। এরপরে এক্স এর সাথে যদি আমরা 1 গুণ করি কি হবে, এক্সই হবে, বাট এক্স লেখার দরকার আছে না, আমরা এক্স কিউব এবং এক্স স্কোয়ার গুলাকে রাখবো। তো এবার 1 দ্বারা গুণ করো, প্লাস মানে সেম মাইনাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার, এটা আমাদের প্রয়োজন আছে। এবার প্লাস মানে সেম মাইনাস 1 এর সাথে 1 গুণ করে 1, দরকার নেই। সো এই পর্যন্তই ক্লোজ। প্লাস বি ইন্টু এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব, এক্স এর সাথে 1 গুণ করলে এক্স, দরকার নেই। এবার প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, এটা প্রয়োজন আছে। 1 এর সাথে 1 গুণ করে 1 লেখার দরকার নেই। এরপরে প্লাস সি এক্স প্লাস ডি এর সাথে এটাকে গুণ করব। তো এটাকে তোমরা চাইলে একটু শর্টকাট করতে পারো। দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? তো এখানে একটু শর্ট করে দাও তোমরা, আর একটা লাইন বেশি করো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি লিখতে পারি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 1 এর পর স্কোয়ার করলে কি হয়, এবার 1ই হয়। তো এবার গুণ করে দাও, সি এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, সি এক্স কিউব। সি এক্স এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস সি এক্স হবে, বাট সি এক্স তো লেখার দরকার নেই। এরপরে ডি এর সাথে এক্স স্কোয়ার গুণ করো, তাহলে ডি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, ডি এক্স স্কোয়ার, এবং ডি এর সাথে মাইনাস 1 গুণ করলে মাইনাস ডি, বাট ওটাও আমাদের প্রয়োজন নেই। পরের লাইনে আসো, 1 ইকুইভ্যালেন্ট এর সাথে এক্স কিউব গুণ করো, এ এক্স কিউব, মাইনাস এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এ এক্স স্কোয়ার, প্লাস বি এর সাথে এক্স কিউব গুণ করলে বি এক্স কিউব, প্লাস বি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে বি এক্স স্কোয়ার, প্লাস সি এক্স কিউব প্লাস ডি এক্স স্কোয়ার। এবার আমরা সাজিয়ে লিখবো, কিউব গুলাকে আগে লিখবো, দেন স্কোয়ার গুলাকে লিখবো। 1 ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট, কিউব কোথায় কোথায় আছে, এ কিউব, এ এক্স কিউব, এখানে কিউব আছে, প্লাস এর বি এক্স কিউব, আর কোথায় কিউব আছে, সি তেও আছে, প্লাস এর সি এক্স কিউব। তো এবার আমরা স্কোয়ার গুলাকে সাজিয়ে লিখবো। তো শুরুতে দেখো স্কোয়ারটা মাইনাসের আছে, আমি কোন একটা অঙ্কতে হয়তো তোমাদেরকে বলে দিয়েছিলাম যে মাইনাসের মানটাকে একটু পরে লেখার চেষ্টা করব। প্রথমত প্লাসের মানগুলোকে লিখবো। তো প্লাসের মানের মধ্যে কি আছে, বি আছে, বি এক্স স্কোয়ার, এরপরে শেষে আছে প্লাসের ডি এক্স স্কোয়ার। এবার মাইনাসেরটা লিখে ফেলো, সমস্যা নেই, মাইনাসের এ এক্স স্কোয়ার। এবার আমরা কমন নিব। তো এই প্রথম তিনটা উপাদানের মধ্যে থেকে কি কমন যাচ্ছে, এক্স কিউব। ওকে, তো কমন নিয়ে ফেলবো। 1 ইকুইভ্যালেন্ট এক্স কিউব যাতে কমন নিয়ে কি থাকবে, এ প্লাস বি প্লাস সি, এখান থেকে আমরা এক্স কিউব কমন নিয়েছি, প্লাস পরবর্তী তিনটা উপাদান থেকে কি কমন যাচ্ছে, এক্স স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে থাকবে বি প্লাস ডি মাইনাস এ, কি কমন নিয়েছি বলো তো, এক্স স্কোয়ার। এটাকে একটা সমীকরণ ধরবা, সেটা হচ্ছে 3, যেহেতু আমরা 2 নং সমীকরণ আগে পেয়েছি। তো এই 3 নং সমীকরণ হতে এবার আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করব, দেন এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। ঠিক আছে, তো একটা লাইন বাংলা লিখবা যে 3 নং সমীকরণ হতে এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। তো আমরা যখন এক্স কিউবের সহগ সমীকৃত করব, দেখবো যে ইকুইভ্যালেন্টের আগে এক্স কিউব আছে কিনা। তো এই পাশে যদি এক্স কিউবই নাই, সুতরাং সহগ তো কল্পনাও করা যায় না, কি হয়ে যাবে, 0। দেন ইকুইভ্যালেন্টের পরে এক্স কিউবের সহগ কত, এ প্লাস বি প্লাস সি। তো এবার আমরা মানটা বসায় দিব, 0 ইকুয়াল টু এর মান কত দেখো তো, মাইনাসের 1/4। এখন এই মাইনাসটা নিচে থাকাও যে কথা, মাঝখানে থাকাও যে কথা, উপরে থাকাও সেম একই কথা। এরপরে প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে 1/4 প্লাস সি। তো এটা দেখো প্লাসের 1/4 আর এটা হচ্ছে মাইনাসের 1/4, কি হয়ে যাবে, কাটা চলে যাবে।
তো কাটা যদি চলে যায়, এপাশে কত আছে 0 ইকুয়াল টু, এপাশে টোটালি কাটা গেছে, সর্বশেষ কি আছে সি। সুতরাং আমরা দেখো সি এর মান পেয়ে গেছি। তো সি এর মান কত পাইলাম 0, সুতরাং সাজিয়ে দেখো সি ইকুয়াল টু 0। তাহলে আমরা কয়টা মান পাইলাম বলো তো? তিনটা, এ বি এবং সি। তো এখন বাকি আছে কি ডি এর মান। তো ডি এর মান বের করতে চাইলে আমরা এক্স স্কয়ারের সহগ সরলীকৃত করব। তো আবার লিখবা যে 3 নং সমীকরণ হতে এক্স স্কয়ারের সহগ সরলীকৃত করে পাই। তো 3 নং সমীকরণের ইকুইভ্যালেন্টের আগে দেখো তো এক্স স্কয়ার বলতে কেউ আছে? নাই। তার মানে সহগও 0 ইকুয়াল টু, ইকুইভ্যালেন্টের পর এক্স স্কয়ারের সহগ কত? বি প্লাস ডি মাইনাস এ। তো এবার আমরা মানটা বসায় দিব। তাহলে আমরা লিখতে পারবো যে 0 ইকুয়াল টু বি এর মান কত? বি এর মান হচ্ছে 1/4 প্লাস ডি এর মান তো আমরা বের করবো তাই না, তাহলে ডি রেখে দিলাম, মাইনাস এর মান কত? এর মান হচ্ছে মাইনাসের 1/4। ক্যালকুলেশন করো, 0 ইকুয়াল টু 1/4 প্লাস ডি মাইনাস মাইনাসের প্লাসের 1/4। তো তারপরে কি লেখা যায় দেখো তো, এই 1/4টাকে এই পাশে ক্যালকুলেশন করে পার করে নিয়ে আসতে পারো, অথবা এই পাশে লসাগু করতে পারো। সাজাই লেখো, 0 ইকুয়াল টু ডিটাকে পরে লেখো, সমস্যা নেই, 1/4 প্লাস 1/4 প্লাস ডি। পরের লাইনে আমরা লসাগু করব। তো 0 ইকুয়াল টু 1/4 এবং 1/4 মানে 4 4 লসাগু কত? 4 4 4 কাটা গেলে উপরে কত আছে? 1 প্লাস 4 4 এখানেও কাটা গেলে কত থাকবে? 1 প্লাসের কত? ডি। তো তারপরে কি হচ্ছে দেখো, যে 0 ইকুয়াল টু 1 যোগ করে কত? 2 2/4 প্লাসের কত? ডি। এখানে কাটাকাটি করে দাও, যে 2 1 2, 2 2 কত? 4। তো এই 1/2টা ইকুয়ালের পরে প্লাস আকারে আছে। আর একটা লাইন লিখতে পারো, 0 ইকুয়াল টু 1/2 প্লাসের কত? ডি। তো এই যে দেখো 1/2টা ইকুয়ালের পরে প্লাস আকারে আছে, প্লাস থাকলে ইকুয়ালের আগে কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। মাইনাসের 1/2 ইকুয়াল টু কত? ডি। সুতরাং দেখো আমরা ডি এর মান পেয়ে গেলাম, ডি এর মান হচ্ছে মাইনাসের হাফ। ওকে, তাহলে আমরা এ বি সি ডি চারটা মানই পেয়ে গেছি। এখন এই চারটা মানটাকে আমাদের 1 নং সমীকরণে বসাতে হবে। তো এখন আমরা দেখব যে এ বি সি ও ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, তো এবার আমরা এ বি সি ও ডি এর মানটা বসিয়ে দিব। তো ইকুইভ্যালেন্ট এর মান কত দেখো তো, মাইনাসের 1/4 ডিভাইডেড কত আছে? এক্স প্লাস 1। এরপর প্লাস বি এর মান কত? বি এর মান হচ্ছে 1/4 ডিভাইডেড কত? এক্স মাইনাস 1। প্লাস সি এর মান কত পেয়েছিলাম? সি এর মান হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখবো 0 ইন্টু এক্স প্লাস ডি এর মান কত পেয়েছিলাম? ডি এর মান ছিল হচ্ছে মাইনাসের হাফ ডিভাইডেড কত আছে? এক্স স্কোয়ার প্লাস 1। তো এবার বাকিটা ক্যালকুলেশন করব। তো এখানে দেখো আমাদের লবের মধ্যে ভগ্নাংশে লব এবং হর দুটোই আছে, কিন্তু এখানে কি দুইটা আছে? না, এই জন্য আমরা একটা 1 দ্বারা ভাগ করে নিব। দেন এখানেও দেখো লব হর দুটোই আছে, বাট হরে যেহেতু নাই আমরা একটা 1 দ্বারা ভাগ করে নিব। এখানেও নাই, আমরা এখানে একটা 1 দ্বারা ভাগ করব, কারণ 1 দ্বারা ভাগ করলে মানে কোনো পরিবর্তন হয় না। তোমাদের সহজে বোঝার জন্য আমি এই লাইনটা ক্যালকুলেশন করে দিয়েছি। তো ভাগ থেকে যখন গুণ করে রাশি উল্টায় যায় না? অবশ্যই। এবার আমরা উল্টায় দিব, -1/4 গুণন 1 ডিভাইডেড কি হয়ে যাবে? এক্স প্লাস 1। প্রথম ভগ্নাংশ সেম থাকে, দ্বিতীয় ভগ্নাংশ লব হয়ে যায় হর, এবং হর কি হয়ে যায়? লব হয়ে যায়। উল্টায় দিলাম। তারপরে প্লাসের 1/4 যদি উল্টায় দেই, 1 ডিভাইডেড কি হয়ে যাবে? এক্স মাইনাস 1। ওকে, এরপর প্লাস 0-র সাথে এক্স গুণ করলে কি হয়ে যাবে? 0ই হবে। তো 0 তো লেখার দরকার নেই। এরপর প্লাস মাইনাসের উপরে মাইনাস, কত আছে? হাফ। তো এবার আবার দেখো, এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে শর্ট করে দিলাম, প্লাস মাইনাসে মাইনাস। তো এটাও যেহেতু আবার ভাগ আছে, তো ভাগ থেকে গুণ করে রাশি উল্টায় যাবে, তাহলে 1 ডিভাইডেড কি লেখা যাবে? এক্স স্কয়ার প্লাস 1। তো পরের লাইনটা কি হচ্ছে দেখো, এবার আমরা গুণ করে দিব। 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? 1ই হয়। ডিভাইডেড 4 এর সাথে এটা গুণ আকারে আছে, তাহলে 4 ইনটু কি লিখতে পারবো? এক্স প্লাস 1। আগে চিহ্ন কি ছিল? একটা মাইনাস। তো এরপরে আছে প্লাসের 1 এর সাথে 1 গুণ করলে হবে 1 ডিভাইডেড 4 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 4 ইনটু এক্স মাইনাস 1। এরপর মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে হবে 1
ডিভাইডেড 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে লিখতে পারো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। তো এইটাকে আর একটা লাইন সাজিয়ে লিখতে পারো কিভাবে। ফার্স্টে দেখো কি মাইনাসের পদ আসছে না, এই মাইনাসের পদটাকে তুমি পরবর্তীতে দিয়ে দিতে পারো, আর প্লাস বা ধনাত্মক মানটাকে সামনে লিখতে পারো। তাহলে এখানে প্লাসের মানটা কত আছে, 1 ডিভাইডেড 4 ইন্টু এক্স মাইনাস 1, এরপরে মাইনাসের পদটাকে নিয়ে যাও, সমস্যা নেই, 1 ডিভাইডেড 4 ইন্টু এক্স প্লাস 1, এবং সর্বশেষ কত আছে, মাইনাসের 1 ডিভাইডেড 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। এটাই অ্যান্সার। তবে তোমাদের কি মনে আছে যে এই অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকৃত করেছিলাম? অবশ্যই মনে থাকার কথা, একটা প্লাস 1 যোগ করে। তো সেই প্লাস 1টাকে এবার আমাদের সর্বশেষ উত্তরে লিখে দিতে হবে। তাহলে আমরা কত যোগ করেছিলাম বলতো, 1 যোগ করেছিলাম। সেই 1টাকে আমরা বসাই দিলাম। তো আমাদের রাশিটা কি ছিল, যে এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে এইটার সমান আমরা এত অ্যান্সার পাইলাম। তো আশা করি তোমরা এই প্রথম অধ্যায়ের যতগুলা ক্লাস দিয়েছি সবগুলা ক্লাসই খুব ভালো মতো বুঝতে পেরেছো ইনশাআল্লাহ। তো এখন একটু বারবার প্র্যাকটিস করো, দেখো একদম ইজি হয়ে যাবে।